বাইরে আমার আলু গাছের অবস্থা দেখো, কালকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হয়ে আলু গাছ আমার সব ওইদিকে বেঁকে গেছে, দেখেছো? জানি আলু হবে না, তবু গাছগুলো তো যত্ন করে রাখতে হয়। ওই গাছটার গোড়ার এইখানে এটাও বেশ একটু বড় বড় হচ্ছে, হোক। গলার আওয়াজটা দেখো, কেমন মোটা মোটা লাগছে। উঠেছি না সবে, উঠবো কি যে সকালবেলায় সেই নিচে গাড়ি নিয়ে এসে সব ডাকাডাকি করছে। চলো দেখি, কালকে দুটো কুড়ি দেখেছিলাম, এই তো দুটো কুড়ি দেখেছিলাম, দুটো কুড়িতেই এই একটা জবা ফুটেছে, স্লাইটিংটা সরালাম না, এই একটা জবা ফুটেছে। একটু বেলা হোক, পুজো দেবো, তখন তুলে নেব। এদিকে রুমে তালা খুলে চলে আসলাম, আর রুমটা খুলতেই না একটা গন্ধ নাকের মধ্যে আসলো। আসলে কি বলো তো, কুলগুলো গতকাল বৃষ্টি আসছিল বলে বক্স জানলা থেকে সরিয়ে আমি কি করেছি, ফ্লোরের মধ্যে রেখে জানালা দরজা সব বন্ধ ছিল। আর এই যে বাইরে কিন্তু বেশ ভালো ঝলমলে আলো, আর এই যে কুলগুলো, না আর এগুলোকে এখানে রাখলাম না, সাথে সাথে মানে বক্সের স্লাইডিংটা খুলে আমি এখানেই কুলগুলোকে ছড়িয়ে দিলাম। কালকে যদি বৃষ্টিতে ভিজতো না, তাহলে এই কুল পচেই যেত, কিন্তু কুল না ঘরে রাখলে না একটা বিচ্ছিরি গন্ধ, জানো। দেখো এই বক্সের স্ল্যাবটা দেখো, মাটি ওই যে বৃষ্টির ছিটা টবের মধ্যে পড়েছে, চারদিকে মাটি ছিটকে গেছে। মানি প্ল্যান্টটা আবার উপর দিকে উঠিয়ে দিলাম। আর এই দিকে বেডশিটটা মামনি বেশ কয়েকদিন ধরেই বলছিল কাচতে হবে, তা ও তো কাচতে পারেনি, কেননা ওর খুব ঠান্ডা লেগেছিল, নাহলে ও জামা কাপড় কাচতে খুব ভালোবাসে। তা বলেছিল যখন, আমি তো আমার রুমের চাদর আজকে চেঞ্জ করব, তাই এই চাদরটা আজকে চেঞ্জ করে দেবো, তবে এখন না, ওইদিকে একটু কাজকর্ম সেরে আসি, তারপরে এটা চেঞ্জ করব। এইদিকে এসে দেখি আমাদের ও নিচে গেছে, তা ও যখন নিচে গেছে আমি ঝটপট করে বিছানাটা বরঞ্চ গুছিয়ে নিই। মাঝে যা ওয়েদার ছিল, তখন মনে হচ্ছিল যে ব্ল্যাঙ্কেটগুলো সব গুছিয়ে রেখে দিই, কিন্তু গতকাল ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, আবার সেই একটু চাদর, একটু ব্ল্যাঙ্কেট, এগুলো আবার সবারই প্রয়োজন হয়েছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, আজকে হচ্ছে শুক্রবার, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে সকাল 8টা বেজে গেল। সকালে উঠেই আগে ওইদিকে গেলাম, কুলগুলোকে ওখানটায় জানালায় দিয়ে আসলাম, তারপর কাচবো বলে একটু জোগাড় করছি। ওয়েদারটা তো ভালোই দেখা যাচ্ছে, তাই একটু ঘরঠর ঝাড় দিয়ে চা খেয়ে নিই, তারপরে কাজকর্ম তো করবোই। নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন তোমরা আমার সাথে থাকো। এই যে বিয়েবাড়ির ছেলে বাবা গেছিল, সব এগুলো ধুতে হবে সব এক জায়গায়। চলো, আর আমাদেরও আছে নিচে, ওই যে দোকানের মাল দিচ্ছে। বিছানা থেকে চাদর তুলেছি ঠিকই, কিন্তু পাতবো পরে। কি বলো তো, আসলে টাইম মতো ও তো দোকানে যাবে, ওকে মানে চাটা দিতে হবে। আমি কাচা ধোয়া 1 ঘন্টা 2 ঘন্টা পর করলেও কোনো ব্যাপার না, তবে সকাল সকাল কাচলে সুবিধা। আগে ও আসুক, ও খেয়ে চাটা খেয়ে বেরোক, কেন এখন দোকানে তাড়াহুড়া, একজনকে যেটা দরকার আর্জেন্ট মালটা দিয়ে ও উপরে চলে এসেছে, তা আমি এই যে চা বসিয়েও দিলাম। এটা কি বলতো, নুন। আসলে কি আমাদের তো মানে ভাজা নুন খাওয়া হয়, এবার ভুলে যাই ভাজবো বলে, একটুখানি আছে আজকে হয়ে যাবে, তাই নুনের ডাব্বাটাকে এখানে রাখলাম। যখনই রান্নাঘরে আসবো দেখলেই মনে পড়বে যে না, নুনটা আমার ভাজতে হবে। চা হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে, মায়ের চাটা দিয়ে এসছি নিচে, মিঠুকে বিস্কুট দিয়ে দিয়েছি। এবার দুজন মিলে চা খায়, বাবুসোনা ঘুমাচ্ছে। বিয়েবাড়ির থেকে বাবুসোনা এসছে তখন বাজে রাত 1:30, আর হচ্ছে আমাদেরও এসছে তখন বাজে রাত 12টা, দুজনে 2 টাইমে। চা খেতে বসে দুজনের সংসারের ব্যাপারে তো একটু আলোচনা করছি। এটুকু আলোচনা তো করতেই হবে, সংসার করতে গেলে যে কত এটা লাগবে ওটা লাগবে, সেই সব আলোচনা করছি। তার ফাঁকে একটু বকাও ঝকাও করলো আমাকে। আসলে অনেকগুলো কাঁচা ধোয়া বের করেছি তো,
আর জানে তো আমার একটা প্রবলেম আছে, তাই বেশি কাচতে দেখলে না রেগে যায়, বলে কি অল্প অল্প করে কাচবে। আগে যখন মানে গাড়ি চালাতো, দোকান মানে আমাদের ছিল না, তখন যে ভারীগুলো থাকতো ও একদিন সপ্তাহে ছুটি করতো গাড়ি, আর ভারীগুলো না একটুখানি হলেও কেচে দিত। কিন্তু এখন তো একদমই টাইম পায় না। তারপর সিঁড়িগুলো ও প্রায় সময় মুছে দিত। এখন আর সময়ই হয় না, ওরই দেখো তো ঘরেই বসার টাইম পায় না। আর ছেলে মানুষ সারাদিন বাইরে খাটনি করার পর ঘরের কাজ করানো, এগুলো আমার একদমই ভালো লাগে না। আমার ভালো এখন কাজটা করতে ইচ্ছে করে না, দরকার আমি 2 ঘন্টা পরে করব। কিন্তু ঘরেই তো মানে কাজ। কিন্তু এই যে বাইরের থেকে খাটনি করে আসার পর যদি বলি এটা করো ওটা করো, হয়তো করে দেবে, কিন্তু কেমন একটা লাগে, তাই না? এদেরও তো সময় হয় না। তাই এই দিকে আবার বৌমার ঘরে বিছানাটা তুলতে এসে আরেক সমস্যা হয়েছে। বিছানাটা তো তুলেছি ঠিক আছে, কিন্তু যে হোয়াইট কালারের চাদরটা নিয়েছি সেই চাদরটা আর বলো না, তার একটা পিলো কভার আছে আর একটা সাইড বালিশের কভার আছে, আরেকটা পিলো কভার কোথায়? এবার দেখো ও ঘরে নেই, ও থাকলে ঠিক আছে, ও ঘরে নেই। এখন আলমারির মধ্যে এইসব খোঁজাখুঁজি, এই চাদরটা নিচে নামানো ছিল এটাই পেতে দিলাম, দেখো একটা পিলো কভার। আর আলমারির মধ্যে খোঁজাখুঁজি, এগুলো না আমার একদম ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। যতই আমার ও মানে আমার বাড়ির মেয়ে হোক বউ হোক যেটাই ভাবো, কিন্তু কারোর আলমারির মধ্যে যেরকম খুঁজে বের করা, আমার তো আজ পর্যন্ত আমি আমার শাশুড়ির আলমারি খুঁজেই দেখি না যে কি আছে না আছে। না, যার যার আলমারি তার একটা পার্সোনাল জায়গা, তাই না? তা আমি আর মানে খুঁজে পেলাম না বলে আর ওই একটাই পিলো কভার পরিয়ে রাখলাম। এদিকে ঝাঁট দিতে এসে গতকাল মামুনির হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে গেছিলো। হাত থেকে পড়েনি, ও ফুলের টপটা রাখতে গেছে, একটা ফুলের মানে কতগুলো ফুল এনেছে কাচের গ্লাসে রাখতে গেছে, কাত হয়ে পড়ে গেছে। ও ঝাঁট দিয়েছিল, কিন্তু এখনও আমি ঝাঁট দিতে গিয়ে দেখলাম 3-4 টুকরা কুচো। ওই দিকটা হলো। এবার এই চারিদিকে চাদরটা পেতে নেই, তারপরে কাঁচাগুলো ভেজাবো। বিছানাটা এরকম করে রেখে যাওয়া যায়, কিন্তু ভালো লাগে না। বিছানাটা ফ্রেশ একটা চাদর পাতা থাকবে, তারপর আস্তে ধীরে গিয়ে কাচলেও কোনো ব্যাপার না। না ঘরটা কেমন হয়েছে এরকম একটা মানে কেমন লাগে যেন। আমার রুমে চাদর পাতলে বেশ অনেক দিন পর্যন্তই পরিষ্কার থাকে, সেরকম একটা নোংরা হয় না। আসলে সারাদিনে আর বিছানায় কোথায় উঠি বলো তো, ঘুরঘুর করে তো কাজ করতেই থাকি। বিছানা যেমন কেস তেমনই থাকে, শুধু দুপুরবেলা ও একটু রেস্ট নেয়, আর আমি দুপুরবেলা ওই ছোট্ট রুমটার মধ্যে বসে মোবাইলটা একটু দেখি। দেখো গতকাল বৃষ্টি হয়েছে না, সব টবের গোড়ার মাটি এসে এখানে জমা হয়েছে, দেখেছো? আর এই যে 1 বালতি বৃষ্টির জল আছে, আমি এই বৃষ্টির জলটা দিয়ে চাদর টাদরগুলো ভিজিয়ে নেব। বৃষ্টির জলে কিন্তু ভালো পরিষ্কার হয়। সব এখানে তুলে নিয়ে এসে শুধু তাওয়ালটা গরম জলে ভিজিয়ে নিয়ে এসেছি। গাছগুলো আজকে বেশ ভালোই লাগছে। আগে লাউ গাছটা দেখি, এই যে লাউ গাছ, যা রোদ উঠেছে, ঝটফট কেচে নিচে যায়, নাহলে আমার নিচ থেকে আওয়াজ দেবে। আগে মাটিটা কাচিয়ে তুলে নিই। দেখেছো কত মাটি, দেখতেই তো পাচ্ছি। এই মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। এখন যদি এর মধ্যে আমি জল ঢেলে দিতাম না, পুরো মাটিগুলো ধুয়ে পাইপের মধ্যে দিয়ে চলে যেত। আর জানো তো ঝাঁটাটা সেই নিচে, এখন ঝাঁটাটাও তো আনিনি, তা যতটা পারলাম কাচালাম, আর পা দিয়ে ডলে ডলে এই জায়গাটা পরিষ্কার করছি। কেননা এক্ষুনি তো আবার এখানে কাচতে বসবো, তাই জন্য জল ঢেলে ঢেলে বেশ সুন্দর করে আবার পরিষ্কার করে নিলাম। বৃষ্টির জলে কাচা ধোয়া, তারপরে হচ্ছে তোমার ভাত ডাল করা দারুণ হয় জানো তো। আগে যখন আমাদের টালির ঘর ছিল, প্রচুর বৃষ্টি হওয়ার পর টালি ধুয়ে যখন ফ্রেশ জল পড়তো, তখন সেই জলগুলো ভরে কলসি বালতি সমস্ত জায়গায় রেখে দিতাম। তারপর সেই দিয়ে অনেক দিন পর্যন্ত রান্না করতাম। এই বাড়িতে এসে আমি এটা শিখেছি। আমার বাপের বাড়িতে দেখতাম না এরকম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে ঠাকুমা শাশুড়ি, তারপর আমার শাশুড়ি মার কাছ থেকে শুনতাম যে এরকম বৃষ্টির জলে সব কিছু করা যায়। তারপরে এখন আমি নিজেও সেটা ট্রাই করি। আর বৃষ্টির জল দিয়ে ভেজালে না একেবারে ফেনা, আর এত একদম মনে হচ্ছে কি দেওয়ার সাথে সাথেই যেন পরিষ্কার হয়ে যায়। আমার কথা শুনে কেউ হেসো না, একবার ট্রাই করে দেখো।
দেখো জল, ট্যাঙ্কি ওভারলোড হয়ে গেছে। কেচে স্নান করতে হবে, একদম নাইটি পুরো ভিজে গেছে। তার মধ্যে কাচতে ছিলাম, বুঝতে পারিনি উপর থেকে জল এসে আরও নিচটা আরও ভিজে গেছে। আজকে দড়ি পুরো আমি দখল করে নিয়েছি, কারো জামা কাপড় ছিল না। এ বাবা, এ ওড়নাটা নিয়ে যাই, এটা পরে এসেছিলাম। এখন একেবারে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সামনে আসছি। যা রোদ উঠেছে মোটামুটি সব শুকিয়েই যাবে। দশটা বেজে গেল, আমিও স্নান করে ঘরে ঢুকেছি। আর ডাস্টবিনের গাড়ি এসছে, তারপরে আমাদের ও দিয়ে দিয়েছে। এই যে ফুল দুটো নিয়ে যায়, সকালে যে তোমাদের ফুল দুটো দেখিয়েছিলাম, এই এখন এসছে। তাহলে কে দেবে বলো? স্নান করে পুজো দিতে যাচ্ছি। ঠাকুর ঘরে ঢুকেই একটা গন্ধ পাচ্ছি, কিসের বলো তো? যেটা হয় এই যে পেয়ারা রাখলে, আমি তো বলি ঠাকুর ঘরে আমার এমনি সময় ফুল ধূপকাঠির গন্ধ দরজা খুললেই পাই। আজকে কি গন্ধ পাচ্ছি? এই যে বাবা, এই দুটোকে কেটে আজকে মিঠুকে দেবো। না ফেলেনি, জানো, বৃহস্পতিবার করে এই যে ঠাকুরের ঘরে রাত্রেবেলা বই দিই, সেই পাঁচালিটাকে কি করে সকাল হলেই আর মানে দেখতে পাই। আরশোলা, ইঁদুর নেই, আরশোলাই এরকম কাজগুলো করে। রেখে আসে ওখানে, মিঠুকে মনে করে দিয়ে দেবো। নাহলে এই ঘর আমার একটাও ঠাকুর ঘর আর কিসের গন্ধ থাকবে না। তোমাদের জন্য ঠাকুর ঘরে এসেও আমি একটু ক্যামেরা বন্দি করি। সংসারের কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাও বাবার এই মূর্তিটা দর্শন করার জন্য অনেকেই কমেন্ট করে। এর জন্য আমি যত ব্যস্ততাই থাকুক না কেন ঠাকুর ঘরে এসে একটু ক্যামেরা বন্দি করি। একটু বেলের শরবত খেতে পারতি, কোনো কিছু খাস না। একটু চুমুক দিয়ে খা না বাবা, ভাল লাগবে। দেখ, বেলের শরবত তো কিছুতেই খেলো না ছেলে। আর এদিকে ছাতু গোলাচ্ছে, আজকে টিফিনের ছাতু আমাদের ওকেও দেবো, বাবুকেও দেবো। কেন বাবাটা নিয়ে যাবি না পাঠিয়ে দিবি বাবাকে? সিন্ডিকেটে মনে যাবে। পরে আমি একটা ডিম পোচ করে দিয়ে আসবো। 11টা বাজে তো কি হয়েছে? আজকে ফ্রিজে ডাল সেদ্ধ নেই, ডাল সেদ্ধ করতে হবে। যার জন্য আমি ডালটা পুজো দিতে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গেছি, চাল ভিজিয়ে রেখে গেছি। আর এখন কিছুটা নুন ফ্রাই করে নিই, নাহলে হবে না। বাজার যখন এখনো আসেনি, তাহলে আমি এদিকে কাজগুলো সেরে নিই। নুন ভাজাটা তো বসিয়ে দিলাম, সে দাঁড়িয়ে তো নুন ভাজবো, তার পাশে বরঞ্চ ডাল সেদ্ধটাও বসিয়ে দিই। তাই যে প্রেশার কুকারে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। এটা আমাদের চালিয়ে জানা রয়েছে। হয়ে গেল আমার টিফিন। এই বেলপানা মানে বেলের শরবত, এটা শাশুড়ি মা সকালবেলা উঠেই করে রেখে গেছে, আর আমাদের ওকেও দিয়েছে। আর আমার এটা ছিল, ছেলে তো একটুও খায় না। আর বেলের এই শরবতটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের প্রায়ই এখন বেল এনে এরকম শরবত খাওয়া হয়, আর সকালে খেলে নাকি খুব উপকার।
আমাদেরও এসে জিজ্ঞাসা করছে ছেলেকে একটু বেলের শরবত খাওয়াতে পারলে না? বললাম না, খেলোই না। তারপর ও একটা খবর বলল, সেই খবরটা শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেছে। সেই খবরটা তোমাদের পরে বলছি। ছেলেটা তো দেখতে শুনতে ভালো গো। কে বিয়ে ছিল? কালকে বিয়ে ছিল। আরে সব কেনাকাটি করে সব কেনাকাটি সব যোগাযোগ করা হ্যাঁ, খেয়ে নাও। আমি বেলের শরবত একটুখানি খাই, আর আমার শাশুড়ি মা অনেকটা করে করে, ওনার ছেলে ভালো খায়। বাসনগুলো গুছাতে গিয়ে আবার মনে পড়লো ছোট লাকি ব্যাম্বো যে বৌমা নতুন একটা কিনেছে, সেই গাছটা ভাবছি আজকে একটু ধুয়ে মানে পরিষ্কার করব, আর পাথরগুলোতে একটু অ্যালোভেরার জেল দিয়ে দেবো। অ্যালোভেরার যে জেলটা দিলে গাছটা গ্রোথটা ভালো হয়। আমারও ভাবছি কি আরেকটা লাকি ব্যাম্বো অর্ডার দেবো। কি বলো তো, মানে আগের যে গাছটা ছিল সেটা তো অনেকটা বড় হয়ে গেছে, সেটা মাটিতে পুঁতে দিয়েছি। আর এটাকে দেখো একটুখানি সামান্য রোদের মধ্যেও রেখে দিলাম। সকালে যখন ফুলগুলো রোদে দিলাম তখন মেঘলা মেঘলা ছিল, দেখো এখন ভালো রোদ পেয়েছে। ফোন নিয়েছো? টান করে বেরিয়ে গেল ছেলে এখন দোকানে, আর ওই কাজের আরেক সাইডে যেতে হয় সেখানে চলে গেল। আজকে ভাতটা বসিয়ে গেছি, ঘরগুলো মুছতে। সকালে তো ঘর মুছতে পারিনি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডাল আজকে কুল দিয়ে করবো, ডাল সেদ্ধ হয়ে গেছে। কিছুটা ডাল তুলে রাখতে হবে তো। এই যে লাউ কেটে নিচ্ছি, এখানে আছে কতগুলো গাঁটিও রয়েছে কতগুলো। জানো তো, একটা কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমাদের ওরই মানে বন্ধু, তার ছেলে যেন বিয়ে ঠিক করেছে। গতকাল বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই ছেলেটা সমস্ত কিছু কেনাকাটি সব বিয়ে মানে বুঝতেই তো পারছো, সব কিছু কেনাকাটি হয়ে গেছে। তার মধ্যে মেয়েটা মানে ছেলের বিয়ে ওরা যে মেয়ের সঙ্গে ঠিক করেছে, মেয়েটা আগের দিন বিয়ের আগের দিন রাত্রে পালিয়ে গেছে অন্য কারোর সাথে। কীভাবে হ্যারেজমেন্ট করে বলো? মানে যাবি যখন তাহলে বাবা মাকে জানা যে আমি প্রেম করি বা কিছু। একটা ছেলেটার এখন মানে কী অবস্থা, বিয়ে টিয়ে সব জোগাড় হয়ে গেছে। ছেলেটা গাড়ি চালায়, আমাদের ওদের মানে ছেলেটার বাবাও গাড়ি চালাতো, এখন ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে বলে ছেলেটা গাড়ি চালায়। দোকানে আসে, ছেলেটা দেখতেও ভালো, খুব ভদ্র ছেলে। এরকম একটা ঘটনা ঘটলো। এইবার ছেলের বাবা আমার আমাদের ওকে ফোন করেছে যে একটা মেয়ে দেখ না, গরিবের মেয়ে হলেও হবে। আমি তো দেখো, এটা জীবনের ব্যাপার, হুটহাট করে সারাটা লাইফের ব্যাপার। হুটহাট করে একটা মেয়ে দেখলেই হলো যে এখন তাড়াহুড়া করে যা পারবো তাই গলায় দিয়ে দিলেই হবে? আমি না, আস্তে ধীরে। ছেলে তো কী করা যাবে, আর হয়ে গেছে, যেটা ছিল না। কিন্তু ছেলেটা আমাদের বাবুর বয়সী হবে। খারাপ লাগে কথাটা শুনে, সত্যিই তো কী অবস্থা বলো তো। এখন না কী যে মানে দেখে শুনে যে কারোর জন্য যে সম্বন্ধ দেখবে সেই ভরসাটা কেউ পায় না, এই অবস্থা। আর হুটহাট একটা মেয়ে বললেই তো আর হলো না, এটা একটা পুতুল খেলা না। আর যা হয়েছে সত্যি, বিয়ে মানে এখন একটা পুতুল খেলার মতোই হয়ে গেছে। কোনো আর বিয়ে ঠিক করেও শান্তিতে থাকতে পারে না বাবা মারা, যে এই বুঝি পালিয়ে যাবে কারোর সাথে। আর বিশেষ করে দেখাশোনার বিয়ে হলে লাভ ম্যারেজও হয় এরকম ঘটনা। এই ঘটনাটা এখন বেশিরভাগই মানে শোনা যাচ্ছে, বিয়ের আগের দিন পালিয়ে যায়, বা বিয়ে করে 2-3 দিন সংসার করে বলে ভালো লাগে না, বাড়ি চলে যাব। সত্যি বাবা, কি দিনকাল পড়েছে বলো তো। যাই হোক, এইসব করা তো উচিত না। বিয়ে করতে ইচ্ছে না হলে বাবা মাকে জানিয়ে দিয়ে, ছেলে হোক মেয়ে হোক, এরকমভাবে বাবা মাকে হ্যারাসমেন্ট না করে নিজেদের মধ্যেই সমস্যাটা মেটাতে পারে। একটা বিয়ে জোগাড় হলে কত আশা থাকে বলো তো।
পুরো ফ্যামিলির মানে আত্মীয় স্বজনরা পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তারপরে হয় এরকম একটা ঘটনা। কী আর করা যাবে, কিছু তো করারও নেই, ভাগ্যে কার যে কী লেখা রয়েছে। তবে কি বলো তো, যতই ক্লোজ হোক, কাছাকাছি আত্মীয়র মধ্যে হোক না কেন, কেননা উভয় পক্ষেরই এখন ছেলে হোক মেয়ে হোক ভালো করে খোঁজখবর নিয়ে এই সমস্ত কাজে এগোনো উচিত। ঘটনাটা শুনে না আমার সত্যি খুব খারাপ লাগছে। আর ছেলেটা দোকানে আসলে আমার সঙ্গে কথা বলে তো, মানে ওর মুখটা যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ, ও মেয়ে কি পাবে না? পাবে, কিন্তু ওই যে মানে একটা মানে ছেলেটার মনটাই ভেঙে গেছে। আর এইদিকে আমাদের এনেছে রুই মাছ আর ইলিশ মাছ। কিছুটা রুই মাছ রেখে দিলাম, আর ইলিশ মাছটাও করব। আর এইদিকে আমি লাউ আর বরবটি কেটে নিলাম শুক্তোর জন্য। রান্না মানে একটু গুছিয়ে নিলে করতে বেশিক্ষণ লাগে না। আর কুল দিয়ে ডাল করব। ডালটা এখন সম্বাদ দিলাম না, মানে ফোড়ন দিলাম না। একটা আলু ভেজে নিয়েছি মাছের তরকারি। এরপর ডালটা ফোড়ন দিয়ে শুক্তো বসাবো, তারপরে লাস্টে ইলিশ মাছটা বসাবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন এই যে ডালটা ফোড়ন দেব। এই আমার এই কিচেনটা গরমকাল আসলেই জ্বালা, কি বলো তো, এই দিক দিয়ে পুরো রোদটা আসে, তার মধ্যে আবার এই দিকে রোদ। দেখো এদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, ওর জন্য লাউ দিয়ে একটু মানে শুক্তোর মতো করবো। এইদিকে হচ্ছে মেথি শাক, শাশুড়ি মা ওই এক জায়গায় যাওয়ার কথা কি ফ্রমের জন্য, তাও মা দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমি আবার এখানে মেথি শাকটা বসিয়ে দিলাম। মেথি শাক আর এটা দেবো লাউয়ের শুক্তোর মধ্যে। শুক্তোটাও হয়ে গেছে, ইলিশ মাছটা বেগুন দিয়ে করব। ঘাটি কচু না নিয়েছিলাম, ওই দেখো থালার মধ্যে দেখাচ্ছি, দাঁড়াও ঝাঁট দিচ্ছি। এবার আর কাটা হয়নি, আর দুধ থাক, অনেক কিছু রান্না হয়েছে। ঘাটির এই যে থাক, ঘাটি কচুগুলো নিয়েছিলাম, কালকে নিরামিষভাবে একটু রান্না করে দেবো, আমাদের ও ভালো খায়। তা আজকে ইলিশ মাছটা বেগুন দিয়ে করলাম, আর ওই দিক দিয়ে ছেলে রুই মাছটা করলাম, ডাল হলো, শুক্তো হলো, আর মেথি শাক ভাজা করলাম। হয়ে গেছে ইলিশ মাছটা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস। বেগুন দিয়ে ইলিশ মাছটা। ছেলে ওপরে উঠে এসেছে স্নান করবে বলে, আর এমন সময় আসলো আমার ভাইয়ের ছেলে, ও এসছে। এবার দুই ভাই মিলে দেখো হিসাব নিয়ে বসেছে। এখানে 200 টাকা করে দাও, 10,000 টাকা। 3টে বেজে গেল, 3:30 বেজে গেল খেতে খেতে। আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তুলে এনে তারপরে একটু কাঁথাবো। মানে বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখবো, নাহলে আর চিন্তা থাকবে যে কখন জামা কাপড়গুলো আনবো। আর ভাইয়ের ছেলে এসেছিল, ভাইয়ের ছেলে আমার বাবু, ওদের আবার একটা হিসাব হচ্ছে। এটা কি মাস? ফাল্গুন মাস, ওই মাঝে মনে 2 মাস আছে, তারপর বাপের বাড়িতে আবার একটা অনুষ্ঠান। সেটা কি অনুষ্ঠান পরে তোমাদের মানে অনুষ্ঠানটা বলেই দেখতে পাবে। আগের থেকে তো ঢোল পিটানোর দরকার নেই, তাই না? যে কোনো কিছুরই আগের থেকে ঢোল পিটানো ভালো না। সব জামা কাপড় একদম ঝরঝরে শুকিয়ে, কিন্তু রোদটা পেয়েছে না ভালো, সব একেবারে শুকিয়ে গেছে।
রোদটা কিন্তু এখন ভালোই লাগছে, খেয়ে উঠে আসলাম তো। আর হ্যাঁ, আমি ওখানে দাঁড়িয়ে খেয়াল করলাম পাশে মাসিদের বাড়ি আম গাছে মুকুল ছিল, সেদিন দেখেছি। এখন দেখি ছোট্ট ছোট্ট আম দেখা যায়। আমাদের বাড়িতে কোনো আম গাছ নেই। আর দেখো আজকে যা যা কেচেছি সব এক রোদে শুকিয়ে গেছে। এখন আর ভাঁজ করব না, নিয়ে খাটের মধ্যে রেখে দেবো, সন্ধ্যার সময় ভাঁজ করব। সন্ধ্যা হতে যায় আর এই দেখো ছোট বোন পাঠিয়েছে, আমার জন্য না কিন্তু, এটা পাঠিয়েছে বৌমার জন্য। কিন্তু বৌমা তো বাড়ি নেই, হয়তো আজকে আসতেও পারে আবার নাও আসতে পারে, নাহলে বাবু বেরোলে বাবুর কাছে পাঠিয়ে দেবো। কি বলো তো, ডাব্বাটা দেখে তোমরা ভাবছো বিরিয়ানি? না, ও অনেক দিন আগে বলেছিল, মানে এর আগে বোন একদিন ঠেকুয়া বানিয়ে একটু পাঠিয়েছিল, খেয়েছে, তারপরে বলছে মাসি তুমি ভালো ঠেকুয়া বানাও, তুমি আরেকদিন বানাবে তো। তাই এক কৌটো বানিয়ে একেবারে রাখো। আমার বোন খুব সুন্দর ঠেকুয়া বানাতে পারে, বাবা খুব সুন্দর ঠেকুয়াগুলো বানিয়েছে। এক কৌটো ঠেকুয়া বৌমার জন্য পাঠিয়েছে। যাই, আমাদেরও গাড়ি চালাতে বেরিয়ে গেছে। বোনের ছেলে এসে এই দোকানে দিয়ে গেল, গাড়ি চালাতে বেরিয়ে গেছে। আমি এখন গিয়ে সন্ধ্যা পুজো দেবো, আগে গা হাত পা ধুয়ে নিই। গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে সেই দুপুরবেলা যত জামা কাপড়গুলো ছাদের থেকে নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করলাম। ভাঁজ করে ওই দিকে বৌমাদের ঘরে যে জামা কাপড়গুলো সেখানে রেখে আসলাম, এই দিকে রাখলাম। নাহলে এক জায়গায় জড়ো করে রাখলে না, মানে তখন আবার খুঁজে পাওয়া যাবে না। আর এইদিকে তোমাদের কি দেখালাম বলো তো, আমার এই হলুদ চুড়িদারটার হাতার এই দিকটা দিয়ে না সেলাই খোলা। সেদিন চুড়িদারটা পরে গেছি, তারপরে খেয়াল হলো, তাই আজকে মানে সেদিনই বের করে রেখেছি, কিন্তু সময়ের জন্য আর সেলাই করা হয় না। তা আজকে ভাবলাম যে এদিকে তো কোনো কাজ নেই, জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে, বরঞ্চ বসে আমি সেলাইটা করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই চুড়িদারগুলো আমি সেই গড়িয়াহাটা থেকে কিনেছিলাম, পরেও আরাম আর বেশ ভালোও লাগে। তাহলে রাখছি বন্ধুরা, শুভরাত্রি, টাটা।